শহরে শীত পড়ছে। সকালবেলার হালকা শিরশিরানি গায়ে মেখে গঙ্গার ধারের ঘাটগুলো ঘুরে দেখতে কোনো এক ছুটির দিনে বেরিয়ে পড়াই যায়। কলকাতা শহরে গঙ্গা নদীর তীর বরাবর উত্তর থেকে দক্ষিণে গড়ে ওঠা প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস রয়েছে। চলুন না একবার ঘুরে আসা যাক সেই ঘাটগুলোয়, ছুঁয়ে দেখি চির যৌবনা এ শহরের নানা অজানা ইতিহাস। সাক্ষী থাকবে শুধু স্রোতস্বিনী জাহ্নবী আর আমাদের প্রাণের শহর কলকাতা। শহরতলি থেকে বাসে করে সরাসরি কিংবা ট্রেনে উল্টোডাঙ্গা বা শিয়ালদায় নেমে বাস ধরে বাগবাজার বাটা। এরপর বাকি পথটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। ইউনিয়ন ব্যাংকের উল্টো দিকে বাগবাজারের বিখ্যাত কচুরি দিয়ে ব্রেকফাস্ট করে গঙ্গার দিকে আরো খানিক এগোলে গিরিশ মঞ্চ, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, গৌড়ীয় মঠ, শাখার দোকানগুলো পেরিয়ে চোখে পড়বে রবীন্দ্র সরণির ট্রাম লাইন আর সার্কুলার রেলের বাগবাজার স্টেশন এবং টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মটা শেষ করলে রেল লাইনের উপর দিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার পথ। গাড়ির রাস্তা থেকেই সুন্দর সাজানো গেটের ভিতর দিয়ে ঘাটে আসা যায়। সুদৃশ্য এই ঘাটটিকে আপনারা চেনেন মায়ের ঘাট নামে। শতাব্দী প্রাচীন এই ঘাটটির আগে কিন্তু অন্য নাম ছিল, পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল ঘাটটি। 1920 সালে সারদা দেবী যখন কলকাতায় চলে আসেন, তখন থেকে তার মৃত্যু পর্যন্ত 5 মাস গঙ্গা স্নানের জন্য তিনি ঘাটটি ব্যবহার করতেন। সেই থেকে সারদা দেবীর নামে এর নাম হয়ে গেল মায়ের ঘাট। সাজানো গোছানো ছিমছাম এই ঘাটটিতে একটি মন্দির ও তার ভিতরে মায়ের একখানি মূর্তি রয়েছে। ভোরবেলা অথবা পড়ন্ত বিকেলে মায়ের ঘাটে বসে গঙ্গার বিরামহীন বয়ে চলা, জোয়ার ভাটার খেলা, গঙ্গার বুকে সূর্যাস্ত কিংবা নৌকাদের ভেসে চলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। ব্রিটিশ ইন্ডিয়ায় ব্ল্যাক জমিদার বলে খ্যাত গোবিন্দরাম মিত্রের পুত্র ছিলেন রঘু মিত্র। ওনার নামে ঘাটটিকে বলা হতো রঘু মিত্রের ঘাট কিংবা ইংরেজ উচ্চারণে রোগো মিটার্স ঘাট। সেই ঘাট বহু যুগ পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে কলকাতার বুকে। কালের নিয়মে তার নামের বদল ঘটেছে শুধু, এখন তার নাম অন্নপূর্ণা ঘাট। মায়ের ঘাটের পাশেই রয়েছে কলকাতার প্রাচীনতম ঘাটগুলির অন্যতম এই অন্নপূর্ণা ঘাট। নানা উত্থান পতনের সাক্ষী এই ঘাট। কুমোরটুলি ঘাট তৈরি হওয়ার আগে প্রতিমা বানানোর সমস্ত উপকরণ থেকে শুরু করে ঠাকুরের সাজ সরঞ্জাম বোঝাই নৌকা এসে ভিড়ত রঘু মিত্রের ঘাটে। সেখান থেকে ঘাট মাঝিদের তত্ত্বাবধানে কুলিদের মাথায় চেপে সেই সব জিনিসপত্র চলে যেত পটুয়া পাড়ার আনাচে কানাচে। তৈরি হতো দেবী মূর্তি। কুমোরটুলির নিজস্ব ঘাট তৈরি হওয়ার পরেও মাঝিদের কাছে নৌকা ভেড়ানোর প্রিয় জায়গা ছিল আজকের অন্নপূর্ণা ঘাট কিংবা চলতি কথায় বাগবাজার ঘাটি। দুর্গাপূজার বিসর্জনের দিন বাগবাজার ঘাট আজও সিঁদুরের রঙে নিজেকে রাঙিয়ে নেয়। বাগবাজার ঘাটের পাশে লঞ্চ পারাপারের জন্য একটি জেটিও রয়েছে। গঙ্গার ওপারের হাওড়া, বেলুড় অথবা এপারের কুঠিঘাট, আড়িয়াদহ, রতনবাবুর ঘাট বা দক্ষিণেশ্বরে যাওয়ার লঞ্চ ছাড়ে বাগবাজার জেটি থেকে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তুমুল ব্যস্ততা। অন্নপূর্ণা ঘাটের এক একটি ধাপ সময়ের এক একটি অধ্যায়কে সযত্নে বুকের মধ্যে লালন করে চলেছে। ঘাটে গিয়ে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাসকেই ছুঁয়ে আছি। গঙ্গাকে সাক্ষী রেখে এই ঘাট আমাদের কত যে গল্প শোনায় তার কোনো ইয়ত্তা নেই। 1757 পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষ তথা বঙ্গদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সম্পূর্ণ দখলদারি জারি হয়। তার আগে 1756-তে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ ইংরেজদের মনে ভয় ঢুকিয়ে দিতে পেরেছিল। তারা পুরনো ফোর্ট উইলিয়ামকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে শুরু করে। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা ঠিক করে গোবিন্দপুর অঞ্চলে তারা নতুন দুর্গ বানাবে এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে 1781 সাল নাগাদ আজকের ফোর্ট উইলিয়াম তৈরি সম্পূর্ণ হয়।
গোবিন্দপুর অঞ্চলের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় প্রাচীন কলকাতার সুতানুটি অঞ্চলে। তথাকথিত ধনী যারা ছিলেন তারা জোড়াসাঁকো আর পাথুরিয়া ঘাটায় তাঁদের বসতি গড়ে তুললেন। আর সমাজের নিচু তলার মানুষ, যারা কিনা কোম্পানি এবং কোম্পানির সাহেবদের সোজা ভাষায় কাজের লোক ছিল, তাদের থাকার জন্য পেশাভিত্তিক কয়েকটি পাড়া তৈরি করে দেওয়া হলো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরেরা হলওয়েল সাহেবকে এই কাজের জন্য বহাল করলেন। সাহেবের নির্দেশে সুরা বা মদ বিক্রেতাদের জন্য তৈরি হলো সুরিপাড়া, তেল ব্যবসায়ীদের জন্য তেলিপাড়া, গোপালকদের জন্য আহিরিটোলা এবং প্রভৃতি। এভাবেই কলকাতার বুকে গঙ্গার ধারে মাটির জিনিস প্রস্তুতকারক বা কুমোরদের জন্য গড়ে উঠল কুমোরটুলি। গঙ্গা থেকে মাটি তুলে তারা মাটির নানা জিনিসপত্র তৈরি করত এবং সুতানুটি হাটে, যা কিনা আজকের বড় বাজার, সেগুলো বিক্রি করে তারা পেট চালাতো। এই অঞ্চলে গঙ্গার যে ঘাট বানানো হলো, কুমোরটুলির নামে সেই ঘাটেরই নাম হয়ে গেল কুমোরটুলি ঘাট। একসময় কলকাতার বাবুদের মধ্যে যখন দুর্গাপুজো করার হিড়িক উঠল, তখন এই কুমোরটুলির হাতেই তৈরি হয়েছিল দেবীর মূর্তি। কুমোরটুলি ঘাটে এসে ভিড়ত মাটি, বাঁশ, কাঠ, তুষ, পাটের নৌকো, আর এই সব উপকরণ দিয়ে শিল্পীরা তৈরি করত অসাধারণ সব দুর্গা প্রতিমা। কুমোরটুলির অলিতে গলিতে কিংবা ঘাটের চাতালে এখনো ভেসে বেড়ায় না জানা এমনই কত কথা, কত গল্প ঘুরে ফেরে। সেগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হলে দেখার শোনার চোখ থাকলেই হবে। কলকাতার হাওয়াতে ইতিহাস ওড়ে, শুধু তাদের ধরতে জানতে হয়। উত্তর কলকাতার শোভাবাজার আহিরিটোলা ঘাটটি জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের তৈরি। এই ঘাটের পাশে রয়েছে আহিরিটোলা লঞ্চ ঘাট। ভোর 5:30 থেকে রাত 9টা অবধি এই ঘাট খোলা থাকে। এখান থেকে বাঁধাঘাট, বাগবাজার ও হাওড়া যাওয়ার লঞ্চ ছাড়ে। আহিরিটোলার আগের নাম ছিল গোয়ালপাড়া। গোয়ালার সংস্কৃত প্রতিশব্দ আভিরের হিন্দি অপভ্রংশ আহির থেকে নতুন আহিরিটোলা নামটি এসেছে। আহিরিটোলা ঘাটে বসে গঙ্গার বুকে অসামান্য সূর্যাস্ত দেখা যায়। বিডন স্ট্রিট ধরে সোজা পশ্চিম দিকে গেলে সেন্ট্রাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড পার করে পৌঁছানো যায় নিমতলা ঘাটে। আর গঙ্গার ধার বরাবর স্ট্র্যান্ড ব্যাংক রোড দিয়ে আসলে শোভাবাজার আহিরিটোলা ঘাটের পরেই নিমতলা ঘাট। এই ঘাটের লাগোয়াই রয়েছে নিমতলা মহাশ্মশান। 1827 সাল নাগাদ এই মহাশ্মশানটি তৈরি করা হয়। 2010-এ কেন্দ্রীয় সরকার ভারতীয় মুদ্রায় প্রায় 140 মিলিয়ন টাকা খরচ করে নিমতলা মহাশ্মশানকে ইলেকট্রিক চুল্লিযুক্ত এবং দূষণমুক্ত শ্মশানে উন্নীত করে। কথায় বলে নিমতলার আগুন কখনো নেভে না। একে অত্যুক্তি করলে সত্যি ভুল হবে, কারণ মহাশ্মশানের পাশ দিয়ে গেলেই দেখা যায় গগনভেদী চিমনিগুলো থেকে প্রতি মুহূর্তে ধোঁয়া বেরিয়েই চলেছে। বাঙালির প্রাণের কবি রবি ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, এরকম বহু বিখ্যাত মানুষের দেহ পুড়ে ছাই হয়ে গেছে নিমতলা মহাশ্মশানের আগুনে। রবি ঠাকুরকে যে জায়গাটিতে দাহ করা হয়েছিল, পরবর্তীকালে সেই জায়গাটিকে ঘিরে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে কলকাতার অন্যতম প্রাচীন এবং স্বল্প পরিচিত মন্দির বাবা ভূতনাথ ধাম। এই মন্দিরের উৎপত্তি নিয়ে সেরকম কিছু জানা যায় না, কিন্তু মন্দিরটির পূজা পদ্ধতি বেশ চমকপ্রদ এবং গা ছমছমে। নাম শুনেই বোঝা যাচ্ছে এই মন্দিরে মহাদেবের নটরাজ রূপের আগের রূপ অর্থাৎ ভূতনাথ রূপটি পূজিত হয়। বিগ্রহের পূজা করা হয় প্রায় 300 বছরের পুরনো ভস্মারতি রীতিতে। সদ্য পোড়ানো মৃতদেহের ছাই অর্থাৎ বিভূতি ছাড়া বাবা ভূতনাথের পূজা সম্পন্ন হয় না। সারা ভারতে মাত্র 2টি এরকম মন্দির আছে যেখানে বিভূতি দিয়ে মহাদেবের পূজা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দীর্ঘদিনের লকডাউনে মহাশ্মশানে মৃতদেহ পোড়ানোর নিষেধাজ্ঞায় 300 বছরের রীতিতে ছেদ পড়ার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে প্রতিদিন সকালে একটি করে মৃতদেহ শ্মশানে আসত এবং সেটিকে পুড়িয়ে পাওয়া ছাই দিয়েই বাবা ভূতনাথের পূজা করা হতো।
অত্যন্ত জাগ্রত এই ভূতনাথ বাবার কাছে সব মনস্কামনা পূরণ হয় বলে একে কামনাপূর্তি মহাদেবও বলা হয়। ভস্মারতি ছাড়াও এই মন্দিরে সন্ধেবেলা গঙ্গাকে পিছনে রেখে দীর্ঘ প্রার্থনা এবং শঙ্খধ্বনি সহযোগে ফুল দিয়ে ভগবানের সান্ধ্য শৃঙ্গারের দৃশ্যটিও দেখবার মতো। প্রতিটি ঘাটের প্রতিটি সোপান যেন ইতিহাসের এক একটি অধ্যায়কে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। কত উত্থান পতনের নীরব সাক্ষী এই ঘাটগুলোর সিঁড়িতে কান পাতলে মনে হয় কালের গভীর থেকে উঠে আসা কোনো এক অস্পষ্ট কণ্ঠস্বর যেন কিছু বলতে চাইছে, শোনাতে চাইছে এতদিন ধরে সযত্নে লালিত তাদের সেই আখ্যানগুলি। সুপ্রাচীন এই শহরের মানুষগুলোর রোজগার যাপনে প্রতিটি ঘাট আজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘাট একে অপরের থেকে আলাদা, চারিত্রিক বৈশিষ্ট্যে প্রতিটি ঘাটই স্বতন্ত্র, তবু তারা কলকাতা শহরের ঘাট। আর এখানেই যেন তাদের সব পরিচয় মিলে মিশে একাকার হয়ে যায়। আজ রইল উত্তর কলকাতার এই 4টি ঘাটের ইতিহাস। পরের ভিডিওতে নিয়ে আসবো মধ্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাটের বেশ কিছু অজানা গল্প। পায়ে হেঁটে ঘুরবো আমি, সঙ্গী হবেন আপনারা সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কলকাতা শহরের আরও অনেক অজানা ইতিহাস জানতে কলকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।